নমস্কার। এই ভিডিওতে আমি লং টার্ম পোর্টফোলিওর জন্য 4 থেকে 5খানা স্টক নিয়ে আলোচনা করব, যার মধ্যে বেশিরভাগ স্টক আমার পার্সোনাল পোর্টফোলিওতেও আছে। লং টার্ম পোর্টফোলিও অবশ্যই, কোনো ট্রেডিং বা সুইং ট্রেডিং পারপাসে এই কথাগুলো হচ্ছে না। একটু লং টার্ম পার্সপেক্টিভে ইনভেস্টমেন্ট পারপাসে যেগুলোকে আমিও অ্যাকুমুলেট করছি বিভিন্ন লেভেলে, সেই সব স্টক নিয়ে 4-5টা স্টক নিয়ে আলোচনা করব। ভিডিওকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে দেবেন, যাতে নতুন আপডেট আমি কিছু আনলে তার নোটিফিকেশন আপনার কাছে চলে আসে। আর আগামীকাল আমি সুইং ট্রেডিং নিয়ে একটি স্পেশাল ভিডিও রিলিজ করেছি, সেই স্পেশাল ভিডিওটা একটু দেখে নেবেন। আমি এই ভিডিওর লিঙ্ক, এই যে ভিডিওটা দেখছেন তার এন্ড স্ক্রিনেও দিয়ে দেবো, শেষে দিয়ে দেবো, প্লিজ দেখবেন, ঠিক আছে? স্টক সিলেকশন কিভাবে করতে হয় সেই ভিডিওর লিঙ্কও আমি এই ভিডিওর শেষে দিয়ে দেবো, অবশ্যই দেখবেন সুইং ট্রেডিং নিয়ে। চলুন শুরু করি। প্রথমে যে স্টকটা আমি নিয়ে আলোচনা করব সেই স্টকটা বলার আগে ডিসক্লেমার, যে এখানে যে স্টক নিয়ে আলোচনা হবে, যে সকল স্টক নিয়ে আলোচনা হবে, কোনো বাই সেল বা হোল্ড রেকমেন্ডেশন নয়। আমি কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজার নই। এগুলোকে আপনাদের অ্যানালিসিসের পারপাসের জন্য, এডুকেশনাল এবং লার্নিং পারপাসের জন্য আপনাদের সাথে শেয়ার করছি, যাতে এইসবের উপর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে আপনারা মানে এটার উপর রিসার্চ নিজেরা করতে পারেন এবং নিজেদের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের অ্যাডভাইস নিয়েই কাজকর্মগুলো করবেন। এবার বলবেন হয়তো, সঞ্জয় বললে তো এরকম, আমি ফান্ডামেন্টাল অ্যানালিসিসটা কী করে করব? সেটা যদি না জানেন তাহলে ফান্ডামেন্টাল অ্যানালিসিসের উপর আমার স্পেশাল একটা ভিডিও আছে, ক্লাস আছে বলবো, ইউটিউবে। সেখানে লিখবেন ফান্ডামেন্টাল অ্যানালিসিস সঞ্জয় টক্স বাংলা, এই বলে ইউটিউবে সার্চ করলেই ভিডিওটা পেয়ে যাবেন, দেখে নেবেন। আমি এই ভিডিওর এন্ড স্ক্রিনে নয়, সেই ভিডিওটাও লিঙ্কও দিয়ে দেবো, ঠিক আছে? তো চলুন এবার শুরু করি। প্রথম যে স্টকটা আমি আমার পোর্টফোলিওতে রিসেন্টলি অ্যাডও করেছি সেটা নিয়ে কথা বলি। সেটা হচ্ছে কেফিন টেকনোলজি। সেটা কি? কেফিন টেকনোলজিটা একটা, জানেন যেমন ক্যাম্পস হয় তেমনই কেফিনের বিজনেস মডেল। এদের বিজনেসটা মেনলি এরা করে মিউচুয়াল ফান্ড, তাদের যে ব্যাপারগুলো থাকে, মানে এদের নিজের মিউচুয়াল ফান্ড নেই, বিভিন্ন যে মিউচুয়াল ফান্ড হাউস আছে তাদেরকে এরা সার্ভিসেস প্রোভাইড করে, ব্যাক এন্ড সার্ভিস বলতে পারেন। তাছাড়া বিভিন্ন যে আইপিও আসে, তাদের আইপিও ম্যানেজ করার ব্যাপারগুলো এদের হাতে থাকে। তো কেফিন, ক্যাম্পস এরা ভালো। ক্যাম্পস যদি আপনার পোর্টফোলিওতে থাকে সেটাও ভালো। কেফিন টেকনোলজিটা কিন্তু খারাপ নয়। সম্প্রতি এদের আইপিও এসেছিল, তারপর প্রাইস অনেক নিচেও গেছিল, দেখতেই পাচ্ছেন 271 টাকা, মানে 300 টাকার নিচেও গেছিল, তারপর আবার প্রাইস রিকভারি করেছে। সুতরাং অল্প অল্প করে নিচু স্তরে একটু জমানো ঠিক আছে। যদি দেখেন এদের আরওই আরওসি সুন্দর, বেশ ভালো, এবং পিই রেশিও 33, রেশিও একটু এগুলোর বেশি হয়, কিন্তু একটা মানে স্মল ক্যাপ মিড ক্যাপ গোছের একটা কোম্পানি, খুব একটা বড় কোম্পানি নয়। তবে তাতে একটা পার্টিকুলারলি রিস্ক আছে। দেখুন, লার্জ ক্যাপে যে ধরনের রিস্ক থাকে আর একটা স্মল ক্যাপ মিড ক্যাপের রিস্ক তার থেকে একটু বেশি থাকে, এটা আপনারা জানেন। কিন্তু এদের বিজনেস মডেলটা ভালো। যদি আরওই আরওসি দেখেন, দেখতেই পাচ্ছেন ঠিকঠাক আছে, আপাতত ঠিকঠাক বিজনেস করছে। দেখতেই পাচ্ছেন স্টক প্রাইসও উপরের দিকে, তাই জন্য কিন্তু ক্রমাগত উপরের দিকে কিন্তু অলরেডি গেছে। তো এগুলোকে একটু কারেকশন পেলে সেইগুলোতে অ্যাকুমুলেট করা যেতে পারে। আমিও সেই জন্য আছি যে একটু অ্যাকুমুলেট করব জিনিসগুলো। যদি ক্যাম্পস আপনার পোর্টফোলিওতে থাকে তাহলে আলাদা করে কেফিন দরকার নেই, কিন্তু দুটোই মোটামুটি ভালো, ঠিক আছে। অপারেটিং প্রফিট মার্জিন দেখছেন 40%, 45%-এর উপরে স্টে করে। নেট প্রফিটও ঠিক আছে, সুতরাং খারাপ নয়। সেলসও ঠিক আছে, মানে ট্র্যাজেক্টরি বাড়ার দিকে আছে, এবং অপারেটিং প্রফিট মার্জিন যেটা বলছিলাম সেটাও মোটামুটি হেলদি প্রফিট মার্জিন। নেট প্রফিটও ঠিক আছে। মাঝখানে এদের কোম্পানির একটা ম্যানেজমেন্ট চেঞ্জ হয়েছে, তারপরে থেকে কিন্তু মোটামুটি ঠিকঠাক এরা কাজকর্ম করছে। যাই হোক, এটা হলো প্রথম স্টক। এবার নিজেরা একটু অ্যানালিসিস আরও একটু করবেন, এদের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন, সেটা আমি আপনাদের উপর ছেড়ে দিলাম। সেকেন্ড যে স্টকটা আসছে, তার আগে আবার বলবো ভিডিওটাকে একটু লাইক শেয়ার করে দিন। সেকেন্ড স্টকটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। আর যারা আমার লাইভ
ক্লাসে যুক্ত হতে চান, যেখানে আমি মাসে 12খানা থেকে 15খানা লাইভ মার্কেট সেশন করাই, লাইভ মার্কেটে ক্লাস চলে, তাছাড়া অফলাইনও ক্লাস থাকে, অফলাইন বলছি মানে লাইভ মার্কেটের বাইরেও অনলাইনেই ক্লাস হয়, কিন্তু শনি রোববার করে কিছু ক্লাস হয়। যেমন এই রবিবার আমি একটু ফান্ডামেন্টাল অ্যানালিসিসের উপর ক্লাস করাবো আমার স্টুডেন্টদের, লাইভ ক্লাস। তো সেই জিনিসগুলো থাকে। তো তাতে যদি যুক্ত হতে চান, এই যে কোনো আমার ভিডিও দেখবেন, সেই ভিডিওর নিচে জয়েন বাটন পেয়ে যাবেন, এই জয়েন বাটন পেয়ে যাবেন, এটা ক্লিক করে পেমেন্টের ব্যবস্থা আছে, মানে এটা ইউটিউবের মেম্বারশিপের মাধ্যমে, তো সেই জিনিসগুলো কিন্তু আপনারা করে নিতে পারেন। আর ফ্রি অফ কস্টে পাবলিক টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাবেন। আমার যে কোনো ভিডিওর ফার্স্ট কমেন্ট বক্সে পিন করে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিয়েছি, এইখানে কিন্তু এই লিঙ্ক থেকেই জয়েন করবেন, কোনো ফেক গ্রুপে জয়েন হয়ে যাবেন না। আর যারা আমার রেফারেল লিঙ্ক ইউজ করে ধানে অ্যাকাউন্ট খুলতে চান, ধান ব্রোকারের সাথে অ্যাকাউন্ট খুলতে চান, এই লিঙ্ক ইউজ করে যদি খোলেন, তারপর এখানে ডিটেলস দেওয়া আছে, ইমেল করেন, তারপর স্ক্রিনশট দিয়ে, তাহলে কিন্তু আমার তরফ থেকে আমার অপশনের ওয়েবিনিয়ারের লিঙ্ক চলে যাবে আপনাদের কাছে, রেকর্ডেড ওয়েবিনিয়ারের। ঠিক আছে, এবার চলুন সেকেন্ড স্টকে আসা যাক। সেকেন্ড যে স্টকটা আমি লক্ষ্য করছি, সেটা আপনাদের সাথে আগেও হয়তো অনেকবার বলেছি, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক। ইদানিং রিসেন্টলি এরা আইডিএফসি যেটা আছে সেটাও এই আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের সাথে মার্জ হয়ে যাবে, সুতরাং বাজারে একটাই এন্টিটি থাকবে ভবিষ্যতে, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক। তো আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কটা আমি কিন্তু ইউটিউবে আপনাদের সাথে 64-65 টাকা থেকেই কভার করছি, তারপর থেকে কিন্তু জাস্ট 2-3 মাসে এটা কিন্তু 82 টাকায় বেড়ে গেছে। সুতরাং বুঝতেই পারছেন, একটু বাই অন ডিপস স্ট্র্যাটেজি রাখবেন। আমার তো একটু নিচের থেকেই অ্যাকুমুলেশন আছে, এবং আপনাদের যারা আমার এই চ্যানেলের রেগুলার দর্শক, তারা তো 65-64 টাকা থেকেই এটা ফলো করে আসছেন। এই জন্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে বলি, ফ্রি অফ কস্টে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এই আপডেটগুলো আপনারা পাবেন। তো যাই হোক, এই ব্যাংকটা খারাপ নয়, ব্যাংকের যে সিইও আছেন উনি যথেষ্ট ভালো, মানে ব্যাংকটা চালাতে জানেন, বিজনেসটা বোঝেন ভালো বলে আমার মনে হয়। এবং এখানে ব্যাংকের আরওসি ঠিক আছে মোটামুটি, এখন এটা তো খুব একটা পরিপক্ক ব্যাংক নয়, একটা নতুন ব্যাংক, নতুন বলবো না, অনেক দিনই আছে, কিন্তু ওই এইচডিএফসি বা আইসিআইসিআই ব্যাংকের মতো নয়। তবে এরা ব্যবসা বাণিজ্য ভালো করছে, আস্তে আস্তে বিজনেস বাড়াচ্ছে। আপনি যদি তাই দেখুন, প্রাইস অ্যাকশনও সেই অনুযায়ী কিন্তু বেড়েছে। আপনি যদি এর লেটেস্ট রেজাল্টগুলো দেখেন, যদি আপনি এখানে নেট প্রফিট যদি দেখেন, তাহলে সেটা কিন্তু বেশ এই কোয়ার্টারে, মানে এই বছরে যদি দেখেন, মার্চ 2023-এ যে বছর শেষ হয়েছিল, তাতে কিন্তু বেশ ভালো তাদের প্রফিট হয়েছে আগের বছরগুলোর তুলনায়। অনেক এনপিএ ছিল, ব্যাড ডেপ্ট ছিল, সেগুলোকে তারা কভার করে নিয়েছে অনেকটা ভালো করে, এখনই এফিশিয়েন্টলি চালাবার কিন্তু এরা ব্যবস্থাটা করছে। ঠিক আছে, তো মোটামুটি ঠিক আছে, ব্যবসা বাণিজ্য চলছে। ওকে, তো চলুন এবার আমি মানে আর শেয়ার হোল্ডিং প্যাটার্ন যদি বলেন, প্রোমোটারদের 40%-এর আশেপাশে আছে, ঠিক আছে মোটামুটি। সিইওর উপর আমার ভরসা আছে, তাই জন্য এই ব্যাংকটাকে কিন্তু পোর্টফোলিওতে রাখা গেছে। ওকে, চলুন এবার থার্ড স্টকের কথা বলবো। থার্ড স্টকের কথাটা খুব সংক্ষেপে বলে ছেড়ে দেবো, কারণ আপনারা সবাই জানেন, এবং আমি প্রচণ্ড এটার প্রতি একটু মানে অনেক আগে থেকে আমি কভার করছি, যখন সিডিএসএল 400 টাকা থেকে ছিল, তখন থেকে এই স্টকটাকে কভার করছি। তো মোটামুটি স্টকটা মানে তেমন অর্থে অনেকক্ষণ ধরে কিন্তু, অনেক মাস ধরে কিন্তু একই জায়গায় দাঁড়িয়ে আছে, এই 1100 থেকে 1200 টাকা, 1000 টাকা এর মাঝখানেই দাঁড়িয়ে আছে। কিন্তু এদের বিজনেস মডেল যদি বলেন, বুঝতেই পাচ্ছেন, সিডিএসএল যে আমরা ডিম্যাট অ্যাকাউন্ট বানাই, সেই ডিম্যাট অ্যাকাউন্টের একটা ব্যবস্থা এরা করে দেয়। এনএসডিএলেরও আইপিও আসবে বলে শোনা যাচ্ছে, তো এনএসডিএলের আইপিও এলেও আমি তাতেও অ্যাপ্লাই করব। সুতরাং দুটো স্টকই আমার পোর্টফোলিওতে হয়তো থাকবে, সিডিএসএল অ্যান্ড এনএসডিএল, অ্যাজ আ ডিসক্লেমার বলে রাখলাম। তো এদেরও বিজনেস মডেল ভালো, এদের যদি দেখেন আরওসি রিটার্ন অন ইনভেস্টমেন্ট সুন্দর ভালো, এবং এদের মার্জিনটাও কিন্তু খারাপ নয়। যদিও আগের কোয়ার্টারের রেজাল্টটা খুব একটা ভালো হয়নি, দেখতেই পাচ্ছেন, আগের কোয়ার্টারে কিন্তু মার্চ 2022-এ যা ছিল, তার থেকে মার্চ 2023-এ একটু কম অপারেটিং প্রফিট এসেছে, কিন্তু মার্জিনগুলো ঠিকঠাক আছে, মানে 50%-এর
আশেপাশে এদের মার্জিন কিন্তু এরা প্রত্যেক কোয়ার্টারে মেনটেন করে, যেটা কিন্তু ভালো দিক। ঠিক আছে, এটা বিএসসি ব্যাকড ডিপোজিটরি, আর এনএসডিএল হচ্ছে এনএসসি ব্যাকড ডিপোজিটরি। সুতরাং ভারতে দুটোই ডিপোজিটরি আছে, সুতরাং ওয়ান অফ দ্য মনোপলি বিজনেস। সুতরাং এই জন্যই এই স্টকটা কিন্তু আমার পোর্টফোলিওতে আছে, বা আমারও একটু ভালো লাগে লং টার্ম বেসিসে। আচ্ছা, এইবার পরের লং টার্ম বেসিসের পরের স্টকটাকে কভার করি। পরের যে স্টকটা র্যাডারে আছে সেটা বলি। তার আগে ভিডিওটাকে আবার রিকোয়েস্ট করছি একটু লাইক শেয়ার অবশ্যই করে দেবেন। সেটা হচ্ছে, এটাও আপনাদের সাথে আগেও বলেছিলাম, এমটার টেকনোলজি। যদি আপনাদের মনে থাকে একটু কমেন্ট করে জানাবেন, হয়তো আছে। এটা যখন আমি প্রথম কভার করি 1 মাস 2 মাস আগেই মনে হয় বলেছিলাম, তখন কিন্তু এটা 1600 টাকায় ছিল। আমি পুরো বিজনেস মডেল সব কিছু আপনাদেরকে এক্সপ্লেন করেছিলাম। 1600 টাকায় ছিল। জাস্ট 1-2 মাসের মধ্যে এটা কিন্তু 2100 টাকা হয়ে গেল। ঠিক আছে, আমি জানি না 1600-1700 টাকায় কেউ এন্টার করেছিলেন কি না। যদি এন্ট্রি করে থাকেন তাহলে অবভিয়াসলি এখন কেনা দামে স্টপ লসটা রেখে সুন্দর কিন্তু রাখা যেতে পারে। হ্যাঁ, ইনভেস্টমেন্টেও মাঝে মাঝে স্টপ লস রাখাটা যে খুব একটা খারাপ তা নয়। যাই হোক, এদের বিজনেস মডেলটা একটু বলি। এটা তো ফান্ডামেন্টাল, দাম দিয়ে তো তেমন হয় না লং টার্ম বেসিসে। তো এদের বিজনেস মডেলটা ভালো, ডিফেন্সের সাথে যুক্ত আছে, এবং ইসরো, ডিআরডিও এরা এদের ক্লায়েন্ট। তার মানে বুঝতেই পারছেন যে এদের হাই এন্ড কোয়ালিটি মেনটেন করতে হয় এদের প্রোডাক্টের, সেই দিকগুলো আছে। প্লাস গ্রিন হাইড্রোজেন বা ক্লিন এনার্জির প্রতিও এদের একটা জিনিস, মানে ম্যানুফ্যাকচারিং দিকগুলো এদের আছে। সুতরাং নেক্সট দশক যে ভারতের ম্যানুফ্যাকচারিং বুম আসতে চলেছে বলে মনে করা হচ্ছে, তাতে কিন্তু এমটার টেকনোলজি অন্যতম কাণ্ডারি হতে পারে। মানে সব কিছুই আছে। এবার ম্যানেজমেন্ট কিভাবে 10 বছরে বাজারকে নিয়ে যাচ্ছে সেটাও, যদিও ম্যানেজমেন্টের উপর ভরসা আছে, কারণ ম্যানেজমেন্টের প্রত্যেকেই বেশ এক্স ডিআরডিও, এক্স ইসরো এরকম লোকজনরা আছেন। তো তাদের উপর, মানে ইন্ডাস্ট্রিকে তারা বোঝেন, যেখানে কাজ করেন সেই জিনিসটা তারা বোঝেন। তো সেই অনুযায়ী এদের উপর একটু ভরসা আছে। যদিও স্টকের পিই রেশিওটা একটু বেশি, তখনও বেশি ছিল যখন 1600 টাকায় ছিল, এখনও বেশি আছে। তো এই জিনিসগুলো একটু বেশি থাকেই। যদি আপনি ডিকসন টেকনোলজি দেখেন তাহলে সে 101 পিই নিয়ে বসে আছে, এবং অনেক দিন ধরেই 101 আছে। তো এই জিনিসগুলো আছে। তো এগুলো বাই অন ডিপস একটু স্ট্র্যাটেজি রাখতে হবে মাঝে মাঝে। তো আপাতত জিনিসটা আপনারা দেখতে পারেন। এদের টিনকামগুলোও ঠিক আছে। আর যদি নিজে থেকে এগুলো দেখতেও চান, স্ক্রিনার আছে, আরও এরকম অনেক ওয়েবসাইট আছে, টিকার টেপ আছে, সেই ওয়েবসাইটগুলো থেকে, moneycontrol.com আছে, এইসব জায়গা থেকে কিন্তু আপনারা ফান্ডামেন্টাল অ্যানালিসিসের কাজটা করতে পারেন। আমার ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিওতে ডিটেলসে বলা আছে কোন জিনিসগুলোর উপর নজর দিতে হবে, কোন রেশিওগুলো দেখতে হবে, সেই রেশিওগুলোর মানে কি, কখন আমরা একটা শেয়ার কেনার ডিসিশনটা নেব, ফান্ডামেন্টাল ভালো কি করে জানবো, সব জিনিসগুলো আছে। ওই ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিওটা দেখে নেবেন। এই ভিডিওর শেষে আমি সেই লিঙ্কটা দিয়ে দেবো, চিন্তা করবেন না। লাস্ট স্টকে আসছি। লাস্ট স্টকে আর একটা স্টক নিয়ে আলোচনা করব, একটু মাথায় রাখবেন। যদিও এই কটা স্টকই যে শুধুমাত্র নিয়ে পোর্টফোলিও হয় তা নয়, আমি ধীরে ধীরে আরও অনেক কিছু কভার করব, কিন্তু একটা ভিডিওতেই সব কিছু কভার করলে তো অনেক বড় হয়ে যায়। তাই জন্য আজকে এই 4-5টা স্টকই কভার করছি। ঠিক আছে, তো আরেকটা যে স্টক আমার মাথায় আছে সেটা একটু বলি। সেটা একটু শুনলে আপনাদের কি বলবো, একটু অন্যরকম লাগতে পারে, হ্যাঁ, কিন্তু তাও সেখানে আমি করছি। সেটা হচ্ছে একটা স্টক নয়, কথাটা স্টকের মতোই, কিন্তু স্টক নয়, তার জন্য তার কোনো ফান্ডামেন্টাল অ্যানালিসিস হয় না, কিন্তু সেটাও একটা আপনার কি বলে ইটিএফ টাইপের ইটিএফ। সেটাও আপনি স্টকের মতোই কেনাবেচা করতে পারেন মার্কেটে। সেটার আমি বলি, সেটা হচ্ছে, আমি লিখে যদি আপনাদের বলি, মিড ক্যাপ 150 ইন্ডেক্স ইটিএফ। মিড ক্যাপ 150 ইন্ডেক্স ইটিএফ, যেটা মিড ক্যাপ 150 বিজ বলে পরিচিত, BEES বিজ, যেটা নিপন ইন্ডিয়ার ইটিএফ, কারণ তাতে একটু ভলিউমটা বেশি থাকে এবং এটা একটা ডাইভার্সিফাইড সেক্টর
কেন এই মিড ক্যাপ 150 ইন্ডেক্সের মধ্যে আপনার কেমিক্যাল সেক্টর আছে, ফিনান্সিয়াল সেক্টর আছে, এফএমসিজি সেক্টর আছে, সব সেক্টরই আছে। তো সেটার উপর একটু নজর রাখা যেতে পারে বলে আমার মনে হয়। এইটা বলতে গিয়ে মনে হলো আপনাদের অবভিয়াসলি একটা স্টক নিয়ে প্রশ্ন আসবে, সেটা নিয়েও আমি বলে দেবো। তার নাম হচ্ছে পতঞ্জলি। পতঞ্জলিকে আমি অনেক সময় কভার করেছি। অনেকের প্রশ্ন আসতে পারে, দাদা এখন কি আপনার পোর্টফোলিওতে আছে কিনা? তো এই ভিডিওতেই আমি বলে দেবো। আগে এই ইটিএফটা নিয়ে বলে দিই, তারপর আমি পতঞ্জলিটাও কভার করছি। তো সেই নিফটি 150 ইন্ডেক্স ইটিএফ বা মিড ক্যাপ 150 ইন্ডেক্স ইটিএফটাও কিন্তু আপনারা দেখতে পারেন, বা আমি পার্সোনালি সেটায় কিছু হোল্ড করছি, কারণ এবং প্রত্যেক মাসেই ধরুন একটু এসআইপি তাতে করছি, বা একটু পড়ে গেলে বাজারটা যদি একটু কারেক্ট করে তখন আরেকটু লামসাম করলাম, এই অ্যাপ্রোচ আমি রাখছি। যদিও আমার নজরিয়া কিন্তু লং টার্ম। এই ইন্ডেক্সগুলোতে বা ইটিএফগুলোতে আজকে পয়সা রাখলাম, 6 মাস বাদে পয়সা তুলে নেব, এই মেন্টালিটি রাখলে হবে না। মিনিমাম 7 বছর, 10 বছর, 5 বছর মানসিকতা থাকলেই এই সব ইন্ডেক্স বেসড জিনিসে আসবেন, না হলে আসার দরকার নেই। তো এটা একটা আছে। মিড ক্যাপের যদি রিটার্ন বলেন, হিস্টোরিক্যাল যদি রিটার্ন দেখেন, তাহলে নিফটির রিটার্ন 12 থেকে 14%, আর তার মিড ক্যাপ ইন্ডেক্সের রিটার্ন তার থেকে আরও 2-3% একটু বেশি হয়। এটা একটু ধরে আমরা চলতেই পারি। ডিপেন্ড করছে অবশ্যই কোন সাইকেলে নিচ্ছেন, কি করছেন। তবে এসআইপি মোডে বা যে কোনো মোডে যদি আমরা জমা করি, লং টার্মে ভারতের যা ইকোনমিক্যাল গ্রোথ দেখা যাচ্ছে, তাতে তো আমি আশাবাদী যে মোটামুটি ভালো রিটার্ন আমরা কোম্পানিগুলো থেকে পেতে পারি। এবার পতঞ্জলি নিয়ে বলি। তার আগে ভিডিওটাকে একটু লাইক করে দেবেন, আর শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। শেষে ওই ভিডিওগুলোর লিঙ্ক আমি দিয়ে দেবো, ফান্ডামেন্টাল অ্যানালিসিস এবং সুইং ট্রেডিং ভিডিওর লিঙ্ক। আচ্ছা, পতঞ্জলিতে ওএফএস রিসেন্টলি এসেছিল, আমি অ্যাপ্লাই করেছিলাম, পাইনি। ঠিক আছে, তো যাই হোক, ওএফএসের ছেড়ে দিন। এছাড়া ওএফএসের জন্য একটু দামটা কমেছিল, কিন্তু তারপর তো ওএফএসের এত চমৎকার রেসপন্স পেয়েছে কোম্পানি, এবং এত ভালো ভালো বাইরের ইনভেস্টাররাও এসেছে, তার জন্য দেখতেই পাচ্ছেন স্টক 1300 টাকার উপরে কিন্তু চলে গেল। পতঞ্জলি যদি দেখেন, পতঞ্জলি ফুডস কিন্তু 1300 টাকার উপরে চলে গেছে, এবং এনাদের যিনি প্রমোটার, মানে বাবা রামদেবজির সাথে একটা ইন্টারভিউ আমি শুনছিলাম, যে সেখানে তিনি বলছেন ধীরে ধীরে এটাকে অ্যাজ আ আমব্রেলা কোম্পানি তৈরি করবেন, মানে এর আন্ডারে আরও অনেক এদের যে বিজনেসগুলো আলাদা আলাদা আছে পতঞ্জলির, সেগুলোকেও নিয়ে আসবেন। অলরেডি পতঞ্জলি ফুডসের বিজনেসটা এদের আন্ডারে দিয়ে দিয়েছে, যেটা রুচি সোয়া ছিল তার আন্ডারে দিয়েই পতঞ্জলি ফুডস হয়েছে। সুতরাং বুঝতেই পারছেন অনেক এর পার্সপেক্টিভ কিন্তু আছে। তো এই দেখতে দেখতেই ওই 1100 মানে 1200 টাকার স্টক 1200 টাকায় সেদিনকেও ট্রেড করতো, 1200 টাকার স্টক 1330 টাকায় হয়ে গেল। ডিপস মাঝে মাঝে পাওয়া যায়, ডিপসের জন্য একটু ওয়েট করতে হবে। ডিপসে পেলে এই সব স্টকগুলো একটু অ্যাকুমুলেট করা যেতে পারে। এফএমসিজি এমনিতে বিজনেস আছে, একটু আলাদা ধরনের বিজনেস করে, তাই জন্য এই 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 স্টকটাকেও কিন্তু একটু নজরে রাখা যেতে পারে। ঠিক আছে, যাই হোক, এই মোটামুটি আলোচনা থাকলো। আর যদি আপনারা সুইং ট্রেডিং নিয়ে ডিটেলস জানতে চান, আপনার স্ক্রিনে এই ভিডিওগুলো চলে আসবে, ফান্ডামেন্টাল অ্যানালিসিসেরও ভিডিও চলে আসবে, দেখবেন। এবং অবশ্যই যারা স্টুডেন্ট আমরা এসটি ট্রেডিং চ্যাম্প ব্যাচে জয়েন করতে চান লাইভ ক্লাসের জন্য, তারা আমার এই ভিডিওর নিচে জয়েন বাটন ক্লিক করে জয়েন করে নেবেন। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।